একটা কথা আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আজকের গল্পটা ঠিক তেমনই। 5 জন বন্ধু যাদের জীবন চলছিল বেশ ভালোই, হাসি আনন্দ, ইউটিউব ভিডিও সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করে একদিন তাদের মাথায় চাপে এক ভয়ঙ্কর বাতি। একটা নিষিদ্ধ জায়গায় অ্যাডভেঞ্চার করার ইচ্ছে। তারা ভাবে এই জায়গাটা থেকে তারা এমন কিছু ভিডিও করতে পারবে যা ভাইরাল হয়ে তাদের চ্যানেলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু তারা জানতো না সেই সিদ্ধান্তটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কারণ সেই জায়গায় ছিল এক অজানা অন্ধকার, এক অলৌকিক শক্তি, যেখানে পা রাখলেই মৃত্যু অবধারিত। শেষ পর্যন্ত কি হয়, কেন জায়গাটাকে নিষিদ্ধ করা হয়েছিল, আর এই 5 জন বন্ধুই বা এমন কি ভুল করেছিল যার কারণেই তাদের জীবন দিয়ে চরম মূল্য দিতে হলো। সব প্রশ্নের উত্তর জানতে চলুন বেশি দেরি না করে দেখে আসা যাক আজকের অসাধারণ ইন্দোনেশিয়ান হরর মুভি আলাসপাতি। তো গল্পের শুরুতেই আমরা 5 জন বন্ধুর একটা গ্রুপ দেখতে পাই। এই 5 জন সবসময় একসাথে থাকে। তাদের বন্ধুত্ব অনেক দিনের পুরনো। তারা 5 জন বন্ধু যা কিছু করত সবসময় একসঙ্গে করত। তারা একই কলেজে পড়াশোনা করত, একই সাথে ইউটিউবের জন্য ভিডিও বানিয়ে ব্লগ করত। এই 5 জন বন্ধুর নাম বেগা, জেসিকা, রেডি, রায়া আর টিটো। তারা সবসময় তাদের কাজের ফাঁকে ইউটিউব চ্যানেলটা নিয়ে আলোচনা করত। আজকে তাদের ক্লাস শেষে তারা সবাই প্ল্যান করে তারা তাদের চ্যানেলের জন্য ভিন্ন কিছু একটা ভিডিও বানাবে, যেটা খুবই ইউনিক হবে আর মানুষ খুবই আগ্রহ নিয়ে দেখবে। তখন রায়া সবাইকে বলে, আমি ইউটিউবে এমন একটা জায়গার নাম জানতে পেরেছি, এই জায়গাতে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ। কারণ এই জায়গাটা খুবই হরর টাইপের, কেউ সাহস করে সেখানে যেতে চায় না। জায়গাটার নাম আলাসপাতি। আমরা যদি এখানে যেতে পারি আর সত্যি কোনো রহস্যময় কিছুর ভিডিও করে আনতে পারি, তাহলে আমাদের চ্যানেলটার জন্য বেশ ভালো একটা কন্টেন্ট পেয়ে যাব। এ কথা শুনে সবাই আলাসপাতিতে যেতে চায়, কারণ তারা 5 জন বন্ধু তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি একসঙ্গে ঘোরাঘুরি, আড্ডা দেওয়া, মজা করতে ভীষণ পছন্দ করে। তারা মনে করছিল অনেকদিন তাদের বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, এই সুযোগে তারা খুব একটা সুন্দর অ্যাডভেঞ্চার করে আসতে পারবে। রায়া আবারও তাদের সবাইকে সাবধান করে দিয়ে বলে, আমি শুনেছি ওই জায়গাটা এতটাই ভয়ানক যে ওখানে কেউ একবার গেলে আর ফিরে আসে না। এ কথা শুনে তার বাকি বন্ধুরা হেসে দেয়, কারণ এমন অদ্ভুত জায়গা এই পৃথিবীতে আছে বলে তাদের মনে হয় না। এসব কিছু মানুষের মন গড়া গল্প। যেহেতু এই জায়গাটা এমনই, তাই তাদের ভেতর আরো বেশি কৌতূহল জাগে জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। তাই তারা এটাও প্ল্যান করে, যদি জায়গাটা হরর টাইপ হয় তাহলে তো ভালো, আমরা রিয়েলটাই সবার সামনে তুলে ধরবো। আর যদি জায়গাটা তেমন না হয়, তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে ভয় দেখিয়ে সেই ভিডিও সবার সামনে প্রেজেন্ট করব। এরপর তারা তাদের প্ল্যান মতো আলাসপাতিতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। তারা যেখানে থাকতো সেখান থেকে আলাসপাতি অনেক দূরে, তাই তারা বেশ কিছুটা পথ আসতেই সবার খিদে লেগে যায়, যার কারণে তারা রাস্তায় একটা রেস্টুরেন্ট দেখে গাড়ি সেখানে থামায় খাবার খাওয়ার জন্য, এবং তারা সেখানে নেমে খাবার অর্ডার করে। এই রেস্টুরেন্টে একটা মধ্যবয়স্ক মহিলার, সে একাই সবকিছু মেনটেন করে। তারা যখন সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছিল, তখন এই আলাসপাতি সম্পর্কে তারা বিভিন্ন আলোচনা করে। এই রেস্টুরেন্টের ওই মহিলা তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে এরা আসলে কোথায় যাবে। তখন সে নিজে থেকে আগ বাড়িয়ে এদেরকে সাবধান করে দিয়ে বলে, তোমরা কি আলাসপাতি যেতে চাচ্ছ? মহিলাটার কথা শুনে সবাই প্রথমে অবাক হয়ে যায়, কারণ তারা বুঝতে পারছিল না হঠাৎ করে এই মহিলা এসে তাদের সঙ্গে কেন আলাসপাতি নিয়ে কথা বলছে। তখন রেডি বলে, হ্যাঁ, আমরা বন্ধুরা মিলে ঠিক করেছি আলাসপাতি ঘুরতে যাব, কিন্তু কেন আপনি এই কথা হঠাৎ করে জিজ্ঞেস করছেন? তখন মহিলাটা জানায় সেখানে একটা পবিত্র কবরস্থান আছে, আর ওই কবরস্থানটা খুবই অদ্ভুত। যারা একবার কবরস্থানে গিয়েছে তারা আর কেউই কোনোদিন ফিরে আসতে পারেনি, তাই ওই জায়গাটাই সাধারণে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর ওই কবরস্থানে যে লাশগুলো থাকে তাদেরকে নির্মমভাবে টর্চার করা হয়। তারা মূলত স্বর্গ আর নরকের মাঝখানে ফেসে যায়। তারা না স্বর্গে যেতে পারে না নরকে যেতে পারে, এই দুনিয়ায় থাকতে পারতো না। অদ্ভুত এক জগতে তারা বাস করে। এসব কথা শুনে সবার কাছে বেশ অদ্ভুত মনে হয়। রায় তো মনে করছিল এই মহিলা তাদেরকে বোকা বানানোর জন্য উল্টাপাল্টা বানিয়ে বানিয়ে কথা বলছে। তো যাই হোক, তারা এই মহিলার কথাই তেমন একটা গুরুত্ব দেয় না, বরং সত্যি সত্যি ওখানে রহস্যটা কি সেটা জানার জন্য সবাই মিলে একসঙ্গে আলাসপাতি সেই জঙ্গলে চলে আসে, এবং ধীরে ধীরে তারা তাদের কাগজে থাকা একটা নকশা নিয়ে এগোতে থাকে। জঙ্গলের ভেতরে আসতেই তাদের ফোনে আর কোনো সিগন্যাল পায় না। এ থেকে সবাই একটু চিন্তিত হলেও তারা মনে করতে থাকে তাদের হয়তো কোনো সমস্যা হবে না, তারা সবাই একে অপরের সঙ্গে কানেক্ট থাকবে। প্রথমে তারা প্ল্যান করেছিল একে অপরের সঙ্গে ফোনে কানেক্ট থাকবে,
কিন্তু এখন যেহেতু ফোনে সিগন্যাল পাচ্ছে না, তাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি ছিল। তবুও তারা কবরস্থানের দিকে এগোতে থাকে। এই জঙ্গলের ভেতর ঢুকতেই তারা বেশ পরিবেশটাকে এনজয় করছিল, যার কারণে রেডি দ্রুত করে তার ক্যামেরা বের করে চারপাশের ভিডিও করতে থাকে। তখন সে দূর থেকে জঙ্গলের ভেতর কিছু একটা দেখতে পায়। এটা দেখে সে প্রথমে ভয় পেয়ে যায় আর চিন্তা করে ওখানে কে আছে। এই বিষয়টা রেডি দ্রুত বাকিদেরকে জানালে তারা দেখতে পায় সাদা কাপড় পরে দূর থেকে একজন মেয়ে তাদের দিকে হেঁটে আসছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, তবে তারা সাহস করে সামনের দিকে এগোতে থাকে। রায়া আর জেসিকা সাদা কাপড় পরা মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালে দেখতে পায় এটা তাদের বান্ধবী বেগা তাদের সবার সঙ্গে প্র্যাঙ্ক করছে। প্রথমে তারা ভীষণ ভয় পেয়েছিল, যখন দেখতে পায় সেটা বেগা তখন তারা একটু নর্মাল হয়। এদিকে রেডির ক্যামেরায় সে আবারও কিছু একটা আওয়াজ শুনতে পায়, যেটা বেশ অদ্ভুত রকমের ছিল। তবে এটা কে ছিল সেটা দেখার জন্য সে এগিয়ে যায়, আর তখনই দূর থেকে টিটো তাদের দিকে দৌড়ে আসে এবং সবাইকে একসঙ্গে জঙ্গলের ভেতর একটা জায়গায় নিয়ে যায়। সেখানে সবাই আসতে দেখতে পায় এটা সেই কবরস্থান, যে কবরস্থানের কথা ওই রেস্টুরেন্টের মহিলাটা বলেছিল। এটা খুব পবিত্র, সেই সাথে ভয়ানক। তবে তারা সবাই কবরস্থান দেখে খুব অবাক হয়ে যায়, কারণ এটা আর 5টা সাধারণ কবরস্থানের মতো না। এখানে কবরগুলো মাটির নিচে নয়, বরং মাটির উপরে কাঠের তৈরি মাচার উপরে ছিল। এটা দেখে তাদের বেশ ইন্টারেস্টিং মনে হয়, তাই রেডি আবারও তার ক্যামেরা বের করে এই সম্পূর্ণ কবরস্থানের ভিডিও করতে শুরু করে। কারণ তারা যে জায়গাটায় আসতে চাইছিল তারা ফাইনালি সেই জায়গাটায় চলে এসেছে। তারা এখন এই আজব ধরনের কবরস্থানের ভিডিও করে তাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করবে। অন্যদিকে রায়া ধীরে ধীরে মাচা বেয়ে একটা কবরের উপর উঠে ডেড বডি দেখে। শুধু রায়াই নয়, বরং তারা সব বন্ধুরাই একে একটা কবরের উপরে ওই লাশগুলোকে দেখতে থাকে এবং তাদের কাছের ক্যামেরা দিয়ে লাশগুলোর সাথে নিজেদের সেলফি তোলে। সবাই যখন লাশগুলোর ভিডিও করতে ব্যস্ত, তখন জেসিকা একা নিচে চুপ করে দাঁড়িয়েছিল। কারণ জেসিকা ছিল বরাবরই শান্ত প্রকৃতি, বরং সে সবাইকে সাবধান করে বলতে থাকে, তোমরা এমনটা করো না, এটা একটা কবরস্থান, ভুলে যেও না। অন্তত এখানটাকে একটু সম্মান করো, এখানে এই ধরনের কাজ করা তোমাদের মোটেও উচিত না। কিন্তু জেসিকার কথা তার কোনো বন্ধুরাই পাত্তা দেয় না। এই বিষয়ে দেখে জেসিকা সবার জন্যই ভীষণ ভয় পাচ্ছিল। জেসিকা ভাবতেও পারছিল না তার বন্ধুরা এমন জঘন্য কাজ করবে। তো যাই হোক, রায়া একটা লাশের গলায় অদ্ভুত রকমের লকেট দেখতে পায়। রায়া তখন কিছু একটা মনে করে সাথে সাথে লাশের গলা থেকে লকেটটা ছেড়ে নিজের পকেটে রেখে দেয়। এখানে সবাই ভীষণ এনজয় করছিল, তাই তারা সবাই মিলে জোর করে জেসিকাকেও বলে, তুমি এই বিশেষ মুহূর্তটাকে মিস করছো, একবার হলেও একটা কবরের উপর ওঠো। এক পর্যায়ে বন্ধুদের কথায় বাধ্য হয়ে জেসিকা একটা কবরের উপর উঠে পড়ে। তো জেসিকা কবরটার উপর দাঁড়ালে সাথে সাথে কাঠের ঝুলন্ত সেই কবর ভেঙে সোজা মাটিতে পড়ে। সেই সাথে সেখানে থাকা একটা শক্ত কাঠের টুকরো জেসিকার পেটের ভেতরে ঢুকে যায়। কাঠের টুকরোটা জেসিকার পেটের ভেতর থেকে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়, অর্থাৎ এফোর ওফর হয়ে যায়। সাথে সাথেই জেসিকার ডেড বডি থেকে রক্ত ছিটকে তার সমস্ত বন্ধু বান্ধবের গায়ে লাগে। তারা সবাই জেসিকার এমন পরিণতি দেখে ভীষণ ভয় পায়। পাপি মরে 10 ঘর নিয়েই মরে। তারা সবাই কবরের উপর উঠেছিল, কারোর কিছু না হলেও জেসিকার সঙ্গে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। কিন্তু দেখা যায় জেসিকার সঙ্গে থাকা বন্ধুরা এতটাই ভয় পায় যে কেউ জেসিকাকে হেল্প না করে বরং তাকে এই অবস্থায় কবরস্থানে রেখে সবাই দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। ওই মুহূর্তে যে যার জীবন বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, তবে কেউ এই বিষয়টাকে ভুলতে পারে না। কিছুক্ষণ পর সবাই যে যার বাসায় ফিরলেও সকলের মন ভীষণ খারাপ ছিল। তবে তারা এই দুর্ঘটনার বিষয়ে কাউকে কোনো কিছুই জানায় না। রায়া বাড়িতে গিয়ে তার ঘরের এক কোণে বসে কান্নাকাটি করলে তার ঘরের ভেতরে একটা ছায়া দেখতে পায়। তার ঘরের ভেতর প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতে শুরু করে, অর্থাৎ ঘরের ভেতরে চেয়ারগুলো একা একা নড়াচড়া করে চেয়ারটা সরতে সরতে রায়ার দিকে এগিয়ে আসে। এটা দেখে রায়া ভীষণ ভয় পায়। এখন সে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না, তাই সে দ্রুত দৌড়ে গিয়ে রায়ার বাড়ির কাজের মেয়েটাকে এই বিষয়টা বলে। কিন্তু সে তখন রায়ার কথা বিশ্বাস করে না। এদিকে রায়া মনে করে সে হয়তো জেসিকার এমন অপমৃত্যুতে অনেক ডিস্টার্ব হয়ে আছে, যার কারণে সে সবকিছু হ্যালুসিনেশন করছে। পরদিন রায়া কলেজে এসে তার কোনো বন্ধুর সঙ্গে আর কথা বলে না। সে এতটাই ডিস্টার্ব ছিল যে সবসময় একা চুপ করে একটা কোণে বসে থাকে। বাকি সবাই খুব নর্মাল ভাবে চলাফেরা করতে থাকে। তাদের দেখে মনে হচ্ছিল যেন তাদের মধ্যে কোনো ঘটনাই ঘটেনি। তারা সবাই এমন করছিল কারণ তাদেরকে যেন কেউ কোনো বিষয়ে সন্দেহ না করে। এই বিষয়টা রায়া মোটেও
মেনে নিতে পারে না। সে সবসময় জেসিকার কথা ভাবতে থাকে। এমনকি ক্লাস করার সময় হঠাৎ করে রায়া জেসিকার আত্মাকে ক্লাসরুমের বাইরে জানালার কাছে দেখে চমকে ওঠে। সে দেখে জেসিকা জানালার গ্লাসে হাত দিয়ে তাকে ডাকছে, কিছু বলার চেষ্টা করছে। পরক্ষণে তাকালে সেখানে আর কোনো কিছুই দেখতে পায় না, বরং জানালায় অন্য একজনকে জানালা পরিষ্কার করতে দেখে। রায়া এবারও বুঝতে পারে এটাও ছিল তার হ্যালুসিনেশন। এদিকে জেসিকার মা 2 দিন তার মেয়ে বাড়ি না ফেরায় অনেক চিন্তা করতে থাকে। জেসিকার ফোন বন্ধ থাকায় তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারে না। এক পর্যায়ে জেসিকার মা বাধ্য হয়ে রায়াকে কল করে জেসিকার ব্যাপারে জানতে চায়। জেসিকার কথা জিজ্ঞেস করায় রায়া পুরো হতভম্ব হয়ে যায়। সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। তাই সে জেসিকার মাকে কোনো কিছু না জানিয়ে সম্পূর্ণ বিষয়টা গোপন করে যায়। অন্যদিকে রায়া নিজেকে অনেক চেষ্টা করে স্বাভাবিক করার, সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকার চেষ্টা করে। তাই রায়া লাইব্রেরিতে গিয়ে বই পড়ে। ঠিক সেই সময় হঠাৎ করে রায়ার মোবাইলে নোটিফিকেশন আসে। সে যখন মোবাইলটা হাতে নিয়ে দেখে কেউ একজন তাদের আলাসপাতির ট্রিপের ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছে। এই বিষয়টা দেখে রায়া অনেক অবাক হয়ে যায়। সেই সাথে চিন্তা করতে থাকে তাদের বন্ধুদের ভেতর এমন কাজ কে করেছে, কারণ তাদের ভেতর থেকে একজন বন্ধু এমন দুর্ঘটনায় চোখের সামনে শেষ হয়ে গিয়েছে। তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, বরং তারা কিভাবে এই ট্রিপের ভিডিও ইউটিউবে আপলোড করেছে। তাই সে টিটোকে ডেকে এই বিষয়টা দেখালে টিটো জানায় কেউ কোনো ভিডিও আপলোড করেনি। তাছাড়া এই ভিডিওটা কি আপলোড করেছে তাও সে জানে না। তবে তারা দুজনে খুব চিন্তিত হয়ে পড়ে। এরপর রায়া লাইব্রেরি থেকে বের হওয়ার পর দেখতে পায় সে আবারও সেই আলাসপাতের কবরস্থানে চলে এসেছে। এমনকি জেসিকার আত্মা এসে তার সঙ্গে কথা বলতে চায়। জেসিকার আত্মাকে দেখা মাত্র রায়া ভয়ে চিৎকার করে ওঠে। তখন সেখানে টিটো এসে তাকে পিছন থেকে ধরে ফেলে এবং তাকে হুঁশে ফিরিয়ে নিয়ে আসে। মূলত রায়া এতক্ষণ আলাসপাতির একটা আলাদা রকম ভীষণ ইমাজিন করছিল। টিটোর সঙ্গে রেডিও এসেছিল এবং সে জানায় ইউটিউবের ভিডিওটা সেও আপলোড করেনি। তাছাড়া কে ভিডিওটা আপলোড করেছে তারা কেউই জানে না। এদিকে তাদের 5 জনের থেকে 3 জন কলেজ কন্টিনিউ করলেও একজন আর কলেজেই আসে না। বেগ এতটাই ভয় পেয়ে ট্রমাটাইজ হয়ে গিয়েছিল যে সে কলেজে আসতে সাহস পায় না। অন্যদিকে কলেজের প্রিন্সিপাল রায়ানদের তার রুমে ডেকে পাঠায়। প্রিন্সিপালের কথা শুনে তারা 3 জনই একসঙ্গে প্রিন্সিপালের রুমে আসে দেখা করতে। মূলত জেসিকার মা প্রিন্সিপালকে তার মেয়ের মিসিং হওয়ার বিষয়টা জানায়, যার কারণে প্রিন্সিপাল এই 3 জনকে ডেকেছে, কারণ তারা জেসিকার বন্ধু বান্ধবী ছিল। জেসিকা সবসময় তাদের সঙ্গেই মিশত। তাই প্রিন্সিপাল জানে এরা 3 জনই জেসিকার খবর জানে। তবে তারা 3 জন প্রথমে প্রিন্সিপালের কাছে জেসিকার কোনো কথাই স্বীকার করে না। তখন প্রিন্সিপাল তাদেরকে জানিয়ে দেয় যদি 2 দিনের ভেতর জেসিকার কোনো খোঁজ খবর না পাওয়া যায় তাহলে আমরা খুব দ্রুত পুলিশে রিপোর্ট করব। তারপর তারা জেসিকাকে খুঁজে বের করবে। তাই সে বারবার করে রায়ানদের অনুরোধ করছিল তোমরা যদি জেসিকা সম্পর্কে কোনো কিছু জানো তাহলে আমাকে জানিয়ে দাও, আমাদের খুঁজতে সুবিধা হবে ও কোথায় গিয়েছে বা কারোর সাথে কোনো রকম ঝামেলা হয়েছে কিনা। কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের ভেতর কেউ কোনো কথা বলে না। সবাই একটাই কথা বলে, আমরা জানি না। তারা সম্পূর্ণ বিষয়টা অস্বীকার করে, কারণ তারা যদি মুখ খুলে এই দুর্ঘটনার ব্যাপারে কোনো কিছু হলে তারা হয়তো খুনে দেয় ফেঁসে যাবে। এরপর সবাই মিলে বেগার কথা আলোচনা করে। কলেজ ছুটির পর রায়া বেগার সঙ্গে দেখা করার প্ল্যান করে, কারণ জেসিকার সঙ্গে আমার ঘটনা ঘটার পর থেকে বেগা এখন পর্যন্ত কারোর সঙ্গে দেখাও করেনি আর কথাও বলেনি। বেগার সঙ্গে কারোর কোনো যোগাযোগ না থাকায় সবাই মনে করছিল হয়তো বেগাই ইউটিউবে এই ভিডিওটা আপলোড করেছে। যেহেতু বেগার সাথে অনেকদিন তাদের কারোরই কোনো দেখা সাক্ষাৎ হচ্ছে না, তাই রায়া এবার তাদের প্ল্যান মতো বেগার সঙ্গে দেখা করতে আসে এবং রায়া এসে দেখতে পায় বেগা বাড়ির কারোর সঙ্গে কোনো কথা বলে না। ভয়ে সে নিজের রুমের ভেতর একটা কর্নারে গিয়ে চুপচাপ বসে থাকে। রায় আর বেগার সঙ্গে কথা বলার জন্য ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলে সেখানেও সে হঠাৎ করে জেসিকার আত্মার উপস্থিতি টের পায়। তবে সে চারপাশটা ভালো করে তাকাতেই এবার সরাসরি রায়া জেসিকার আত্মাকে তার সামনে দেখতে পায় আর সে ভয় পেয়ে জোরে চিৎকার করে ওঠে। সেই সাথে রায়া সময় নষ্ট না করে বেকাকে সেখান থেকে নিয়ে দ্রুত করে পালিয়ে আসে। বেকাকে রায়া তার সঙ্গে নিজের বাসায় নিয়ে আসে যাতে তারা একসঙ্গে থাকতে পারে আর তাদের ভয়ও করবে না। তবে যে বিষয়গুলো তাদের সঙ্গে হচ্ছে সেগুলো কোনো নর্মাল বিষয় না, সেটা রায়া বুঝতে পারে। তাই সে দ্রুত করে বাকি 2 বন্ধুকে কল করে তাদের বাসায় ডেকে নেয়। এদিকে রায়ার ফোন পেয়ে টিটো আর রেডি দ্রুত করে রায়ার বাড়িতে আসে। তারা এসে বেকার এমন অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। সেই সাথে রায়ার মুখে তার বাড়িতে কি ঘটনা ঘটেছে সমস্ত কিছু শোনার পর সবাই একটু নড়চড়ে বসে। এখন তাদের কি করা উচিত তারা কেউই বুঝতে পারে না।
তারা না জেনেই এত বড় ভুল করে ফেলেছে। কোনো জিনিসকে আসলে তুচ্ছ করে দেখতে হয় না। তারা এই বিষয়টাকে যতটা তুচ্ছ মনে করেছিল বিষয়টা তেমন না। তো যাই হোক, তাদের কথা বলার এক পর্যায়ে তারা একে অপরকে দোষারোপ করতে থাকে। কেন ওরা সেখানে গেল, কেন ভিডিও করলো, এসব করা ঠিক হয়নি। সেই সাথে তারা এটাও বলে যদি আমরা জেসিকাকে ওইভাবে বিপদে ফেলে না আসতাম, ওকে যদি সাহায্য করতাম, তাহলে আজকে আমাদের সঙ্গে এমন কিছু হতো না। হয়তো জেসিকার আত্মা আমাদের উপর প্রতিশোধ নিতে চাইছে। আমরা বন্ধু হয়ে কিভাবে আরেকজন বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে আসলাম। কিন্তু তাদের এসব কথাই আর কোনো ভিত্তি নেই। তাই যা হবার হয়ে গিয়েছে বলে তারা অন্য একটা প্ল্যান করে এবং তখন সবাইকে বেগা বলে তার অনেক খারাপ লাগছে। আর এই কথা শুনে রেডি বেশি রাগ করে এখান থেকে উঠে চলে যায়, কারণ তাদের সকলের জীবন মরণ অবস্থা। আর এখন একজন মেয়ের খারাপ লাগছে, এখান থেকে কি করে বের হবে এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বেগাও এগুলো কোনো কিছু ইচ্ছা করে করছে না, তার সত্যিই খারাপ লাগছিল। তাই সে সবার কাছ থেকে উঠে যায়। এভাবেই তারা সময়ের সাথে সাথে একে অপরকে ভুল বুঝতে থাকে। তো তখন রায়া কোনো কথা না বাড়িয়ে বেগাকে তার রুমে শুয়ে দিয়ে আসে, যাতে সে একটু রেস্ট করতে পারে। তারপর সে টিটোকে বাইরে এগিয়ে দিয়ে আসে। তবে টিটো এখান থেকে যাওয়ার আগে রায়া তার কাছে থাকা একটা লকেট টিটোকে দেখায়। এই লকেটটা রায়া আলাসপাতের কবরস্থান থেকে একটা লাশের গলা থেকে খুলে নিয়েছিল, যেটা আমরা আগেই দেখেছি। এই লকেটটা দেখে টিটো খুব ভালো করেই বুঝতে পারে রায়া ওই কবরস্থান থেকে লকেটটা চুরি করে এনেছে। কিন্তু তারা এই লকেটটা নিয়ে বেশি কথা না বলে দুজনেই এখান থেকে চলে যায়। রুমে আসতেই রায়া দেখতে পায় বেগা অদ্ভুত রকমের আচরণ করছে, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মূলত বেগা এখন পজেস অবস্থায় আছে। জেসিকার আত্মা বেগাকে পজেস করে নিয়েছে। তো দেখতে দেখতে বেগা রায়ের উপর অ্যাটাক করে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই সে নিজের হুঁশে ফিরে আসে। তখন সে রায়ার কাছে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু রায়া তাকে কোনো কিছুই বলে না। এই বিষয়ে বেগা বুঝতে পারে সে নিশ্চয়ই কোনো কিছু খারাপ করেছে। এতক্ষণ যে বেগা রায়ের সঙ্গে কি করেছে তার কোনো কিছুই মনে পড়ে না। তবে বেগার ভীষণ ভয় পাচ্ছিল। এদিকে বেগাকে এমন ভাবে ভয় পেতে দেখে রায়া তাকে সামলাতে আসে, কিন্তু বেগা রায়ার কোনো কথা না শুনে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে রেডি তার বাসায় আসলে হঠাৎ করে তার সামনে সবকিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতে শুরু করে। সেও হঠাৎ করে জেসিকার ভয়ঙ্কর আত্মাটা সামনে দেখতে পায়। জেসিকার চোখ নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, আর সে অদ্ভুতভাবে রেডির দিকে তাকিয়েছিল, যেটা দেখে রেডি অনেক বেশি ভয় পায়। এদিকে বেগা এমন টর্চার নিজের ভয়কে আর কন্ট্রোল করতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নেয় নিজেকে শেষ করে দিবে, তাহলে এই ট্রমা থেকে বের হতে পারবে। যার কারণে বেগা দ্রুত ছাদের উপরে এসে সেখান থেকে লাফ দিয়ে সুইসাইড করে। রায়া সেখানে থেকেও তার বান্ধবীকে বাঁচাতে পারে না, তার কাছে কোনো কিছুই করার ছিল না। তো পরের দিন যখন এই ঘটনা সব জায়গায় জানাজানি হয়, তখন তারা তিন বন্ধু আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। এখন তারা এই পরিস্থিতি থেকে কিভাবে রক্ষা পাবে। জেসিকার আত্মা তাদের কাউকেই ছাড়বে না। তখন এসব কিছু থেকে বাঁচার জন্য রেডি সবাইকে বলে আমাদের এখন আলাসপাতিতে যাওয়া উচিত। আর এই কথা শুনে সে ভীষণ রেগে যায়, আর উল্টো তাদেরকে এখান থেকে রেখে চলে যায়, কারণ আলাসপাতিতে গিয়ে তাদের এত সমস্যা হয়েছে। এখন আবার সেই আলাসপাতিতে গিয়ে কি সমাধান হবে। তো যাই হোক, যে যার মতো বাড়ি চলে গেলে টিটো তার বাসায় এসে একা একা তাদের বন্ধুদের সঙ্গে হয়ে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকে। ঠিক তখন হঠাৎ করে সেই প্রথমবারের মতো জেসিকার আত্মাটাকে দেখতে পায়। অর্থাৎ এতক্ষণ সবাই জেসিকার আত্মাকে দেখতে পাচ্ছিল, শুধু টিটোই দেখেনি। এখন টিটো আত্মাটাকে দেখে ফেলেছে। তো টিটো জেসিকার আত্মাকে দেখে ভয় পেলে আত্মাটা চোখের পলকে সেখান থেকে আবারও গায়েব হয়ে যায়। এরপর রাতে যখন রায়া একা তার বাসায় ছিল, তখন আবারও জেসিকার আত্মা তার সামনে এসে হাজির হয়। শুধু তাই নয়, রায়ার ঘরে দরজা জানালা আপনা আপনি বন্ধ হতে শুরু করে। এটা দেখে ভয় পেয়ে রায়া দৌড়ে বেলকনির দিকে বেরিয়ে আসে এবং একটা গাড়ি নিয়ে দ্রুত করে তার বন্ধুদের কাছে আসতে চায়। কিন্তু দুর্ভাগ্য, জেসিকার আত্মা রায়ার পিছু ছাড়ে না। গাড়ির ভেতরেও জেসিকার আত্মা রায়াকে ভয় দেখায়। এক পর্যায়ে দ্রুত গাড়ি ড্রাইভ করতে গিয়ে রায়া গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নদীতে পড়ে যায়। নদীতে পড়ার সাথে সাথে গাড়ির ভেতরে প্রচুর পরিমাণে পানি ঢুকতে শুরু করে। যেহেতু গাড়ির দরজা জানালা বন্ধ ছিল, তাই ভেতরে রায়ার অনেক কষ্ট হচ্ছিল। তাই সে অনেকক্ষণ চেষ্টা করে গাড়ির দরজাটা খুলতে সক্ষম হয়, আর আবারও সে নিজেকে বাঁচিয়ে পানির উপরে আসে। কিন্তু এতে বিশেষ কোনো লাভ হয় না। উপরে উঠতে না উঠতেই
রায়াকে আবারও এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে যায় এবং তার গলায় ওই যে আলাসপাতি থেকে আনা লকেটটা ছিল সেটা কেউ একজন এসে টান দিয়ে খুলে নিয়ে যায়। এরপর সেও নিজেকে কোনো মতে বাঁচিয়ে উপরে আসে এবং ফোন করে টিটোকে তার সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে তা সম্পূর্ণটা খুলে বলে। সেই সাথে রায়া বলে, আমি আবারও তোমাদের সঙ্গে আলাসপাতি যেতে রাজি। সেখানে গিয়ে আমাদের যত দ্রুত সম্ভব জেসিকার লাশটাকে মাটি দিতে হবে, যাতে অন্তত জেসিকার আত্মা শান্তি পায়। তো যাই হোক, রায়ার কল পাওয়ার পর তারা ওই রাতে তিনজনে আলাসপাতি আসে এবং জেসিকার ডেড বডি ওই বেঁধে যাওয়া কাঠের টুকরো থেকে বের করে মাটিতে কবর দিয়ে দেয়। বৃষ্টিতে তাদের অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু এছাড়া তাদের কোনো কিছুই করা ছিল না। সেই সাথে তারা সিদ্ধান্ত নেয় তারা আলাসপাতির ঘটনাটা সবাইকে জানিয়ে দিবে। এতে তাদেরকে যে শাস্তি দিবে তারা সবকিছু মাথা পেতে নেবে, কারণ তারা যদি এই বিষয়টা কাউকে না জানায় তাহলে এই আত্মারা তাদেরকে ছাড়বে না। তো এরপর জেসিকার আত্মা শান্তি পেলেও রেডিদের সঙ্গে আবারও ভয়ঙ্কর কিছু হতে থাকে। তারা বাসায় ফিরলে আবারও তাদের সঙ্গে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতে থাকে। রাতে যখন রায়া তার ল্যাপটপে কাজ করছিল তখন তার সামনে তার দুই বন্ধু রেডি আর টিটোর একটা ভিডিও ওপেন হয়ে যায়। ভিডিওতে দেখা যায় টিটো আর রেডি নিজেরাই নিজেদেরকে শেষ করে দিচ্ছে। এরপর রায়া সেই আলাসপাতির জায়গাটাকে দেখতে পায়। এসব কিছুতে রায়া অনেক ভয় পায়, কারণ চোখের সামনেই তার দুই বন্ধুর এমন চরম পরিণতি হয়েছে। তাদের ভেতরে কেউই আর বেঁচে নেই, একমাত্র সেই বেঁচে আছে। তবে এখানেই সবকিছু শেষ হয় না। ভিডিওটার দিকে তাকালে রায়া আরো দেখতে পায় এই কবরস্থানটাকে যে আত্মা এতদিন পজেস করেছিল, পবিত্র করে রেখেছিল, সে তার সামনে চলে আসে। এ থেকে রায়া খুব ভালো করে বুঝতে পারে তারা কত বড় ভুল করেছে। তাদের বান্ধবী জেসিকার আত্মাই শুধু তাদের উপর প্রতিশোধ নিতে চায়নি, বরং এখানে থাকা সব আত্মারাই তাদের উপর প্রতিশোধ নিতে চেয়েছে, কারণ তারা এই পবিত্র স্থানে গিয়ে তাদেরকে বিরক্ত করেছে। তারা যেভাবে এই আলাসপাতিতে হট্টগোল করেছে এটা মোটেও ঠিক হয়নি। আর তখনই ল্যাপটপের ভেতরে রায়া যে আত্মাটাকে দেখতে পাচ্ছিল সেটা তার পেছনে চলে আসে আর তার মুখ শক্ত করে চেপে ধরে তাকে সেখানেই মেরে ফেলে। অর্থাৎ এই গল্পে এই আলাসপাতিতে যেই যায় তারই চরম পরিণতি হয়, এখান থেকে কেউই বেঁচে ফিরে না। এই কথাটা সত্যি। আর এখানেই আজকের এই 5 বন্ধুর গল্পটা শেষ হয়ে যায়। এই জন্য হয়তো মানুষ বলে যেখানে যে জিনিস নিষিদ্ধ সে জিনিস নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতে নেই। তো আপনাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।